পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। কলেজের সব ছাত্রছাত্রীর মুখে এখন শুধু আদ্রিয়ান আর মেঘের কথা, যার আভাস তিহানের কানে যায়। সারা ক্লাস রুম জুড়ে খুঁজেও মেঘের সন্ধান না পেয়ে বাধ্য হয়ে ছুটে যায় আদ্রিয়ানের কেবিনে। বই বৈরী আবহাওয়ার বিরাজ করেছে প্রাকৃতিকের মাঝে। মৃদু বাতাস বয়ে যাচ্ছে কেবিনের সোফায়। আদ্রিয়ানের বাহু শক্ত বাঁধনে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে আছে মেঘ। সিঁড়ি দিয়ে উপরে উঠে কেবিনের বাহিরে গিয়ে দাঁড়ায় তিহান। সংকোচ নিয়ে দাঁড়ানায় করা নাড়ে, কিন্তু আদ্রিয়ান তাকে মেঘের ঘুমিয়ে থাকতে শুনতে পায়। তিহান বেশ কয়েকবার দরজা করা নাড়ে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তিহান মাথা উঁচু করে কেবিনের কাছে ফাঁকা অংশ দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে, কিন্তু দরজা ঝুলন্ত পর্দার জন্য দেখতে পায় না। হঠাৎ পূর্ব দিগন্ত থেকে আসা বৈরী বাতাসে কেবিনে পর্দা ধপ করে সরে যায়। হালকা মৃদু আলোয় রুমের সাইডে সোফায় দুটি দেহর ঘুমন্ত আলিঙ্গনের দৃশ্য দেখে তিহান স্তব্ধ হয়ে যায়। তার সারা শরীরের প্রতিটি শিরায় উপশিরায় চিনচিন ব্যথা শুরু হয়। কাচের জানালায় হাত দিয়ে নিজের শরীরের ভার ছেড়ে দেয়। তার চোখে অশ্রু কণা জড়িয়ে পড়ে। প্রত্যেক মানুষের জীবনে প্রথম প্রেম এক আলাদা অনুভূতি সৃষ্টি করে। তিহানের জীবনেও হয়তো তাই ছিল। রিমঝিম এক বর্ষার প্রথম দেখা হয় মেঘের সাথে তিহানের। প্রথম দেখায় প্রেমে পড়ে যায় সে। মনের অজান্তে কত স্বপ্ন আর ইচ্ছে মেলা সাজিয়েছিল, কিন্তু নিজের ভালোবাসা মানুষকে অন্য কারোর বুকে ঘুমাতে থাকতে দেখার মতো নিষ্ঠুর অনুভূতির শিকার হতে তা জানত না। তিহানের দুই চোখের কোণায় মৃদু পানি জমে যায়। অবশেষে তিহানের সন্দেহ সঠিক ছিল। মেঘ আদ্রিয়ানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, তারা একে অপরকে ভালোবাসে। ভালোবাসি শব্দটা উচ্চারণ করতে গিয়ে তিহানের কণ্ঠ চাপা কান্না উৎফুল্লিত হয়। তার দ্বারা এই কেবিনের সামনে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। তিহান দ্রুত কেবিনের দরজা থেকে সরে দাঁড়ায়, নিজেকে শান্ত করে সিঁড়ি দিয়ে গটগট করে নিচে চলে যায়। কিন্তু অর্ধেক সিঁড়ি অবধি নামার আগেই তার দেখা হয় নুহার সাথে। মূলত নুহাই মেঘকে দেখার জন্য কেবিনে এসেছিল। ছাত্রছাত্রী সবার মুখে আদ্রিয়ান আর মেঘের কথা শুনে নুহা কেবিনের দিকে ছুটে আসে। হঠাৎ মেঘকে কোলে নিবে কেন আদ্রিয়ান স্যার? মেঘ কি অসুস্থ? সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় তিহানের সাথে দেখা হয় নুহার। তিহান শরীর ছেড়ে দিয়ে অবশ ভঙ্গিতে হেঁটে যাচ্ছিল। তার পাশে থাকা নুহার দিকে তাকিয়ে দেখেনি। কেবিনে থেকে তিহান মেঘের সাথে দেখা করে এসেছে। নুহা প্রশ্ন করে, তিহান, আপনার সাথে কি মেঘের দেখা হয়েছে? মেঘ কি অসুস্থ? ওর শরীরের অবস্থা এখন কেমন? নুহার কথার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে যায় তিহান। তার মাথায় এখন কোনো কথা ঢুকছে না। এমন চুপচাপ তিহানকে চলে যেতে দেখে নুহা ভীষণ অবাক হয়। প্রায় কয়েক ঘন্টা পর পর এই তিহানের কি হয়? 5 মিনিট হাসি মুখ থাকলে আর 10 মিনিট গম্ভীর করে বসে থাকে। মুখে চোখে এমন দেবদাসের মতো করে রাখে কেন অদ্ভুত। থাক, তার এইসব চিন্তা করার কি প্রয়োজন? আগে মেঘের শরীরের অবস্থা জানা প্রয়োজন। নুহা পুনরায় কেবিনে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়। ঘুম ঘুম চোখে পিটপিট করে চোখ তুলে তাকায় মেঘ। দক্ষিণা ধমকা হাওয়ায় জানালা পর্দা নড়ে চড়ে। আকাশে কালো মেঘ জমেছে, এক্ষুনি হয়তো বৃষ্টি পড়বে। বাতাসের বেগ এত তীব্র নয়, মৃদু গুড়ি গুড়ি বর্ষণ হবে। ঝড়ের পূর্বাভাসে আগমন দিতে আকাশে তড়িং বেগে বজ্রপাত শুরু হয়। ঘুম জড়ানো অবস্থায় বাহির থেকে আসা বজ্রপাতের শব্দের ভয়ে কেঁপে ওঠে মেঘ। হঠাৎ অসময়ে এমন বৃষ্টির কারণ উপলব্ধি করতে পারল না, কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছে, এক্ষুনি তার ঘুম থেকে ওঠা উচিত। দ্রুত শুয়ে থাকা অবস্থা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে মেঘ, কিন্তু সম্ভব হয় না। তার বাহুদ্বয় অন্য কারো অধীনে। এক পাশ মাথা করে মুখ উঁচু করে তাকায় মেঘ। হঠাৎ আদ্রিয়ানকে দেখে চমকে ওঠে। আদ্রিয়ান এখানে কি করছে? তার এখানে কলেজে থাকার কথা। তবে প্রশ্নটা মনে মনে করে উত্তর খোঁজার উদ্দেশ্য চারপাশে তাকায়। টেবিলের মধ্যে ছোট ফ্রেমের মধ্যে আদ্রিয়ানের ছবি দেখে তার হুঁশ ফিরে আসে। মাথায় চাপ
প্রয়োগ করে ঘুমিয়ে পড়ার আগে ঘটনা মনে করে। সাথে সাথেই চমকে যায়। মেঘ এতক্ষণ আদ্রিয়ানের সাথেই ছিল, তাও আবার কলেজে। কেউ যদি তাদের একসাথে দেখে ফেলে তখন? কলেজের গ্রাউন্ডের কোলে তোলার ঘটনা নিয়ে নিশ্চয়ই যথেষ্ট আলোচনা হয়েছে। মেঘের এখন নিজের উপর রাগ হচ্ছে, গালিও দিতে ইচ্ছে করছে। তখন জিয়া এসেছে বলে মেঘ সোফায় ঘুমানোর মিথ্যা নাটক করেছিল, কিন্তু সত্যি সত্যি যে ঘুমিয়ে পড়বে তা হয়তো ভাবেনি। মেঘ বিরক্ত মাখা মুখ নিয়ে আশেপাশে চোখ বোলায়। তক্ষুনি তার চোখে আটকে যায় আদ্রিয়ানের ঘুমন্ত মুখশ্রীর উপর। মনে একরাশ বিরক্তি দূরে ঠেলে ঘুমন্ত স্বামীর কাছে এগিয়ে যায় মেঘ। সোফায় সংকুচিত জায়গায় ছাড়িয়ে থাকা আদ্রিয়ানের বাম হাতের উপর মাথা রাখে। মাথা এগিয়ে নিয়ে এসে কাঁধে শুয়ে পড়ে মেঘ। খুব নিকট থেকে নিখুঁজ চোখে আদ্রিয়ানকে পর্যবেক্ষণ করতে থাকে মেঘ। তার ডান হাতে আঙ্গুল দিয়ে প্রথম আদ্রিয়ানকে কপাল ছুঁয়ে দেয়, এরপর ধীরে ধীরে অগ্রসর হয়ে আর্দ্র সরু নাকে ঠোঁটে আঙুল ছুঁয়ে হালকা স্নাইড করে নেয়। দুষ্ট হাসি দিয়ে মেঘ কাঁধে থাকা মাথা এগিয়ে নিয়ে ঘুমন্ত আদ্রিয়ানের মুখশ্রী খুব নিকটে নিয়ে যায়। মাথায় একটু নিচু করে যখন আদ্রিয়ানের ঠোঁটের কাছে যাবে, তার আগেই বাম হাত দিয়ে মাথা চুলে শক্ত চাপ প্রয়োগ করে নিজের ঠোঁটে মিশিয়ে নেয় আদ্রিয়ান মেঘকে। হঠাৎ আদ্রিয়ানের এমন কাণ্ডে মাত্রা অতিরিক্ত অবাক হয় মেঘ। ধপ করে চোখ খুলে তাকায় আদ্রিয়ান। মুখে তার রহস্যময় হাসি আর ঠোঁটে মেঘের উষ্ণ ঠোঁট। খানিক সময়ের জন্য অবাক হয়ে যায় মেঘ, কিন্তু যখন আদ্রিয়ানের চালাকি বুঝে ওঠে বৃথা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে সে। কিন্তু পুরুষালী আব্দ শক্তির কাছে পরাজিত হয়ে নিজের স্বামীর কাছে আত্মসমর্পণ প্রায় 5 মিনিট পর যখন মেঘের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তখন হাত দিয়ে আদ্রিয়ানের বুকে মৃদু থাপ্পড় দেয় মেঘ। তার কর্মকাণ্ডের প্রমাণ করে দেয় তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এক্ষুনি ছেড়ে দিতে। কিন্তু আদ্রিয়ান এখন ঘরের মধ্যে চলে গিয়েছে। তার ঠোঁটের পৃষ্ঠে শক্ত করে চেপে ধরে মেঘকে। মেঘ আর পারবে না। এইবার নিঃশ্বাস না ছাড়লে সে মারা যাবে। উপরস্থন উপায় না পেয়ে বাধ্য হয়ে আদ্রিয়ানের ঠোঁটে কামড় বসায় মেঘ। বেশ জোরে লাগে ঠোঁট। হঠাৎ এমন আক্রমণ নয়, বরং নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখে ঠোঁট ছেড়ে দেয় আদ্রিয়ান। ওষ্ঠজোড়া ছাড়া পেয়ে ঘন ঘন শ্বাস ছাড়ে মেঘ। এরপর ক্ষিপ্ত চোখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, আদ্রিয়ান আপনি পাগল? মারা যাচ্ছিলাম আমি এক্ষুনি। দুষ্ট হাসি ঠোঁটে বুলিয়ে আদ্রিয়ান বলে, স্বামী আদর পেয়ে কেউ মারা যায় না মেঘ। 9 বছরের ভালোবাসা বহিঃপ্রকাশ এইটুকু হবে স্বাভাবিক। রাগে দাঁত কট করে তাকায় মেঘ, চোখ দিয়ে যেন খুন করে ফেলবে আদ্রিয়ানকে। জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে সে। কেবিনের বাহিরে এসে দাঁড়ায় নুহা। সাহস করে দরজায় কড়া নাড়ে। চাপা কণ্ঠে ডাক দিয়ে বলে ওঠে, মেঘ আমি নুহা, তুমি কি ভেতরে আছো? নুহার কণ্ঠ শুনে কেবিনের ভিতরে থাকা দুজনেই হুঁশ ফিরে আসে। আদ্রিয়ানকে ঠেলে দূরে সরিয়ে সোফায় থেকে উঠে বসে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সময় দুপুর 1টা। প্রায় কলেজের সব ক্লাস শেষ, এক্ষুনি ছুটি হয়ে যাবে। মেঘকে উঠতে দাঁড়াতে দেখে আদ্রিয়ানও শোয়া থাকা অবস্থা থেকে উঠে বসে। এরপর বলে, মেঘ কোথায় যাচ্ছ? আজ আর ক্লাস করতে হবে না, চলো বাসায় গিয়ে বাকি রোম্যান্স কন্টিনিউ করি। হঠাৎ আদ্রিয়ানের এমন প্রস্তাব শুনে কান গরম হয়ে যায় মেঘের, যেন এক্ষুনি ধোঁয়া বের হবে। চোখ বড় বড় হয়ে তাকিয়ে বলে, আপনি একাই বাসায় যান, আর পারলে জিয়াকে সাথে নিয়ে যান। দুজনে মিলে বাকি রোম্যান্স কন্টিনিউ করবে। নির্লজ্জ, জঘন্য পুরুষ আপনি। মেঘের কথা শুনে আদ্রিয়ান শব্দ করে হেসে ওঠে। এরপর চোখ টিপ দিয়ে বলে, এই জঘন্য পুরুষ তোমার স্বামী হয় মেঘ? তাছাড়া বইয়ের সামনে একটু নির্লজ্জ হওয়ার জায়েজ আছে। মেঘ রাগে দাঁত কটমট করে বলে, আপনি থাকুন, এই জায়েজ নিয়ে আমি গেলাম। কথাটা বলে কাঁধে ব্যাগ নিয়ে মেঘ পা বাড়ায়। কেবিনের দরজার কাছে গিয়ে তার মাথা চুল আর ঠোঁটে লিপস্টিক ঠিক করে ভেতর থেকে দরজা খুলে দেয়। কেবিনের ভেতর মেঘকে দেখে নুহা বিচলিত কণ্ঠে বলে ওঠে, মেঘ
তুমি এতক্ষণ আদ্রিয়ান স্যারের কেবিনে কি করছিলে? তুমি কি অসুস্থ? শরীর খারাপ তোমার? নুহার কথা শুনে মেঘ ঘাবড়ে যায়। এখন সে কি উত্তর দেবে? মিথ্যে অজুহাত দিতে হবে তাকে, কিন্তু নুহা যে নাছোড়বান্দা তাকে বিশ্বাস করবে। মেঘ বলে ওঠে, নুহা, হঠাৎ কলেজের গ্রাউন্ডে আমার শরীর অসুস্থ হয়ে যায়। মাথায় প্রচণ্ড ব্যথা আর হাত পা কেমন অবশ হয়ে গিয়েছিল। তখন হাঁটা চলা শক্তি ছিল না, তাই বাধ্য হয়ে আদ্রিয়ান স্যার কোলে তুলে ওনার কেবিনে আসে। এতক্ষণ আমি বিশ্রাম নিলাম কেবিনে। নুহার দুশ্চিন্তা দূর হয়। ও বলে, তোমার শরীর এখন কেমন? মাথা ব্যথা কি কমেছে? তখন আমি এখন সুস্থ আছি, মাথার ব্যথার জন্য ওষুধ খেয়েছি। নুহা শান্ত হয়ে কেবিনের ভেতরে থাকা আদ্রিয়ানের দিকে তাকায়। মেঘের ভীত চোখ মুখ দেখে মনে হচ্ছে ও কোনো কথা লুকোনোর চেষ্টা করছে না, মিথ্যে বলেছে। আদ্রিয়ান স্যারের সাথে আসলে মেঘের কি সম্পর্ক? শুধুই কি আত্মীয়, না এর চেয়েও বেশি? যদিও নুহার আগে থেকেই সন্দেহ ছিল। নুহা বলে, মেঘ, তোমার মাথা ব্যথা কি ওষুধ খেয়ে ঠিক হয়েছে, না আদ্রিয়ান স্যারের কেবিনে এসে ওনার সেবা যত্ন আর কাছে গিয়ে? নুহার কথার অর্থ বেশ ভালোই বুঝতে পারে মেঘ। ওর মুখে লজ্জা আর মৃদু রাগের আবির্ভাব ঘটে। তবে তাদের দুজনের কথার মাঝে দরজার আড়াল থেকে পুরুষালী এক কণ্ঠে ভেসে আসে, ডক্টর আদ্রিয়ান রোদআনের ওষুধ খেয়ে সব রোগী সুস্থ হয়ে যায়। মাথা ব্যথা আর মনের সব অসুখ সারাতে আমি পারি, নুহা। হঠাৎ আদ্রিয়ানের কণ্ঠ শুনে নুহা থমথম খেয়ে যায়। ভিতরে যে আদ্রিয়ান স্যার ছিল তা হয়তো নুহা ভুলে গেছে। আদ্রিয়ান দরজার আড়াল থেকে সম্মুখে আসে, মেঘের ঠিক পেছনে দাঁড়িয়ে নুহা দিকে তাকায়। নুহা এইবার লজ্জায় মারা যেতে ইচ্ছে করছে। জিহ্বা দিয়ে ঠোঁট কেমড়ে মাথা নিচু করে ফেলে। যতই হোক আদ্রিয়ান তার ছাড় হয়। এইসব কথা যে শুনে ফেলবে তা আশা করেনি। নুহার অবস্থা দেখে মেঘ চোখ দিয়ে আদ্রিয়ানকে শাসায়। এরপর বলে, নুহা, চলো ক্লাসে যাই, শেষ ক্লাস হয়তো শুরু হয়ে যাবে। নুহা চোখ উপরে উঠিয়ে চলে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়, এর আগেই তার চোখে পড়ে আদ্রিয়ানের ঠোঁটে লেগে থাকা লাল রক্ত রঙের ওপর। নুহা তীক্ষ্ণ চোখে তাকায়, এরপর সন্দেহবোধক দৃষ্টি নিয়ে মেঘের ঠোঁটের দিকে তাকানোর পরই দুয়ে দুয়ে চার হয়ে যায়। মেঘের নুহার দুই হাতে কেবিনে থেকে বের হয়ে যেতে চায়। এর আগেই নুহা ওকে থামিয়ে আদ্রিয়ানকে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, আপনার ঠোঁটে লাল রং রয়েছে রয়েছে মেহেনি, আপনি ঠোঁটে লিপস্টিক দিয়েছেন না হয়তো ঠোঁটে। নুহার কথা শেষ হওয়ার আগেই তরিং বেগে মেঘ তাকে থামিয়ে দেয়। আদ্রিয়ান দ্রুত তার ঠোঁটের আঙুল ছোঁয়ায়। সত্যি সেখানে লিপস্টিক লেগে আছে। মেঘ বলে, নুহা, চলো এখান থেকে। নুহার হাত ধরে মেঘ দ্রুত তাকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। জোরে শব্দ করে মেঘকে পরামর্শ দিয়ে বলে ওঠে, মেঘ, তুমি কি ওয়াশরুম থেকে ঠোঁটটা মুছে আসবে? যদিও তোমার ঠোঁটে লাল লিপস্টিক স্টক নাই, কোথাও উধাও হয়ে গেছে। নুহার কথা শুনে মেঘের লজ্জা বাড়ে। সিঁড়ি দিয়ে নামার সময় আদ্রিয়ানের দৃষ্টি সীমানার বাহিরে যাওয়ার আগে মেঘ একবার পিছনে ফিরে তাকায়। আঙুল দিয়ে ঠোঁট ছুঁয়ে ব্লাঙ্কিং করতে থাকে আদ্রিয়ানের। মেঘের দিকে তাকিয়ে উড়ন্ত চুমু ছুঁয়ে দেয় আর হাতে ইশারা করে প্রথমেই নিজেকে বোঝায়, এরপর লাফ এঁকে মেঘের দিকে হাত বাড়িয়ে দেয়। কথায় ইশারায় বোঝায়, আই লাভ ইউ মেঘ। কিন্তু আদ্রিয়ানের এমন প্রপোজে উত্তর ভেঙচি কাটে মেঘ। এরপর সিঁড়ির নিচে দিয়ে তাকিয়ে লজ্জায় মিশ্রিত হাসি দেয়। মনে মনে বলে, আই লাভ ইউ টু আদ্রিয়ান। শেষে ক্লাসের দ্বিতীয় সারিতে একা বসে আছে নুহা। পাশে তিহান নেই, কিন্তু তিহান কোথায় চলে গেল? সকাল থেকে প্রতিটা ক্লাস করেছে, কিন্তু হঠাৎ কি হলো ওর? নুহা ক্লান্ত ক্লাসরুমের চারপাশে নজর বুলায়, কিন্তু কোথায় তিহান নাই। তখন সিঁড়ি নিয়ে নিচে নামার সময় তিহানের মুখ এমন দেখাচ্ছিল কেন? কিছু কি হয়েছে? তিহান আজ এমন অদ্ভুত ব্যবহার করছে কেন? ঝগড়া করেনি, তর্ক করলো না, শান্ত চুপচাপ। কিন্তু নুহাকে তিহানকে নিয়ে ভাবছে এত। কি হয়েছে ওর? তিহান ওর শত্রু হয়, কিন্তু নুহার মন মানছে না। একবার তিহানকে দেখার ইচ্ছে করছে তার।
চলবে।